জিকে ক্লাসে আমরা আগের দিন ইতিহাস নিয়ে আমরা থিওরি আলোচনা করেছিলাম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস রাখা হয়েছে। ক্লাসের যে বিষয়বস্তু তোমরা দেখতে পাচ্ছ, জিওগ্রাফি। দেখো, যেহেতু আমরা টার্গেট নিয়েছি ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস সার্ভিস প্রিলি পরীক্ষার জন্য, তো ওখানে শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করলে হয় না। এমসিকিউর পাশাপাশি আমাদেরকে থিওরিগুলোকে ভালো করে জেনে নিতে হবে। তো তার মধ্যে একটি অংশ হচ্ছে, দেখো, জিওগ্রাফি। তো জিওগ্রাফিতে ডাব্লিউবিপিএসসি রিলেটেড শুধুমাত্র যে প্রিলি তা নয়, তার পাশাপাশি যদি আমরা দেখি তাহলে হচ্ছে কি, পুরো জিওগ্রাফি থেকে যে যে কোশ্চান আসতে পারে বা যেখান থেকে কোশ্চানগুলো আসে, সেখানে আমরা দেখতে পাই যে পুরো বিষয়টা, তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে এই জিনিসগুলো মেনশন রয়েছে। ঠিক আছে, অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গের অবস্থান থেকে সীমানা, তার পাশাপাশি আমরা যদি দেখি তাহলে হচ্ছে কি দেখব যে ভূপ্রকৃতি। ঠিক আছে, তার পাশাপাশি আমরা দেখি যদি হচ্ছে কি, দেখো, যে নদ নদী কেমন রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, প্রত্যেক নদ নদীগুলোর নাম কোথা থেকে উৎপত্তি হয়েছে, ওই নদীগুলোর উপত্যকায় কি কি গঠিত হয়েছে। ঠিক আছে, এবং হচ্ছে দেখো, আরও যদি স্পেসিফিক্যালি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি, ভূবিভাগ থেকে শুরু করে পার্বত্য ভূমি, ওকে, জলবায়ু, এই সমস্ত জায়গাগুলো থেকে পরীক্ষায় আসে। তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ যেমন মৃত্তিকা, এটাও কিন্তু হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ তোমার বিষয়। মৃত্তিকা যদি আমরা দেখি তাহলে কোন মৃত্তিকা কি নামে পরিচিত এবং সেখানে কি ফসলগুলো হয়ে থাকে। কৃষিকাজে দেখো, এই জায়গা থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে, দেখবে বিশেষ করে পিএসসিতে, যে বিভিন্ন প্রকার শস্যের টাইপস, খারিফ শস্য, রবি শস্য, জায়েদ শস্য, এগুলো উদাহরণগুলোও পরীক্ষায় আসে। বিভিন্ন প্রকার বিপ্লব রয়েছে, যেমন সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব, হলুদ বিপ্লব, গোলাপি বিপ্লব, সিলভার বিপ্লব। এগুলো পার্টিকুলারলি কারা নিয়ে এসছেন এবং কিসের সাথে যুক্ত, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। দেখো, খনিজ সম্পদ, ঠিক আছে, কয়লা কোথায় উৎপন্ন হয়, লৌহ আকরিক, পেট্রোলিয়াম, ভারতের বিদ্যুৎ শক্তি। তার পাশাপাশি তোমরা ভালো করে লক্ষ্য করো, গুরুত্বপূর্ণ নদী পরিকল্পনা, বাঁধ, এগুলো থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। এবং জেলা সংক্রান্ত জেলাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আমরা মূলত হচ্ছে কি, প্রত্যেকটা জিনিসকে আহ, ধরে ধরে এমন করে করেছি যেগুলো হচ্ছে তোমাদের পড়তেও ভালো লাগবে এবং পরীক্ষাতেও আসে। ঠিক আছে, যেমন জলবিদ্যুৎ কেন্দ্র, নদী প্রকল্পগুলোর নাম, জাতীয় উদ্যানগুলোর নাম, তাদের অবস্থান এবং সেখানে কি সংরক্ষণ করা হয়। ঠিক আছে, এই জিনিসগুলোকে ধরে ধরে পড়তে হবে আর কি, মানে কোনো হালকাভাবে নেওয়া যাবে না। প্রত্যেকটা জিনিস যা যা আমি বলছি সেগুলো আহ, যদি টেবিল লাগে টেবিল আকারেও করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং যেগুলো নর্মালি থিওরি, সেগুলো থিওরি আকারেও করে দেওয়া হয়েছে। তো আশা করি তোমাদের মানে খুব একটা বেশি বোরিং লাগবে না বা খারাপ লাগবে না পড়তে। ওকে, এবং এই জিনিসগুলো হচ্ছে কি, তোমার ভালো করে আমাদেরকে পড়তে হবে আর কি। ঠিক আছে, আমাদেরকে ভালো করে পড়তে হবে। তো তোমাদের সাথে যেটা আমার আগের দিন কথা হয়েছিল, ইতিহাস তো তোমাদেরকে পড়ানো হয়েছে। জিওগ্রাফি আজকে হয়তো পুরোটা যদি থিওরিটা আলোচনা নাও হয়, পরের দিন আমরা করব। এইভাবে আমরা বাকি যে সাবজেক্টগুলো করার পর তারপরে আমরা সাবজেক্ট ওয়াইজ, মানে চ্যাপ্টার, মানে তোমার বিষয় ওয়াইজ হচ্ছে কি, আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, তারপর আমরা মডেল কোশ্চেনে যাব। এইভাবে আমি টার্গেট নিয়েছি এই জিনিসগুলোকে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার জন্য। যাই হোক, প্রতিবারের মতন আমরা শুরু করছি গোড়া থেকে। আজকে তাহলে আলোচনার বিষয় হচ্ছে কি, আমাদের জিওগ্রাফি। জিওগ্রাফি, তো এই জিওগ্রাফিতে প্রথমে আমরা আলোচনা করব আমাদের অবস্থান এবং সীমানা। দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ ভারতের একমাত্র রাজ্য যা উত্তরের দিক থেকে হিমালয় এবং দক্ষিণ থেকে সমুদ্রকে কিন্তু স্পর্শ করেছে, এটা কিন্তু মানতে হবে। ঠিক আছে, আমরা সবাই জানি যে আমাদের অবস্থান যেটা একদম উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত একটা লম্বা সীমানা
জুড়েও আমরা অবস্থান করছি। এবং অক্ষাংশ দ্রাঘিমাংশ যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গ দেখো 21°38' নর্থ থেকে 28 ডিগ্রি হচ্ছে 10 মিনিট নর্থ অক্ষাংশ। এবং আমাদের দ্রাঘিমাংশের যদি বিস্তার আমরা দেখি, মনে রাখবে 85°50' ইস্ট থেকে আমরা দেখতে পাবো 89°50' ইস্ট দ্রাঘিমাংশের মধ্যে অবস্থান করে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের অক্ষাংশ দ্রাঘিমাংশের প্রকৃত মান আর কি, বা প্রকৃত নাম। এবার আমাদের যদি গুরুত্বপূর্ণ কিছু সীমান্ত গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখি, তাহলে কি দেখতে পাবো না, পশ্চিমবঙ্গের সাথে দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে কার না, বাংলাদেশে, প্রায় 2217 কিলোমিটার। ঠিক আছে, যতটা আমি গল্পের আকারে বলছি পরপর করে স্তরে স্তরে, তোমরা যতটা মনে রাখতে পারছো মনে রাখো। ঠিক আছে, যতটা পারছো, তারপর নিজে পড়লে দেখবে আরো বেশি ভালো লাগবে। এবারে এই যে বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ তাহলে হচ্ছে কি পশ্চিমবঙ্গের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা কিন্তু তৈরি করছে, প্রায় 2217 কিলোমিটার। এবারে ঝাড়খণ্ড যদি আমরা দেখি, আমাদের পশ্চিমবঙ্গের সাথে ঝাড়খণ্ড কি করছে না, তার যে বর্ডার সেটা শেয়ার করছে, প্রায় 500 কিলোমিটার ঝাড়খণ্ডের সাথে আমাদের সীমানার সাথে কি রয়েছে, অ্যাটাচড রয়েছে। আচ্ছা, সেই সাথে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো চিকেন্স লেক, আমাদের শিলিগুড়ি করিডোর যেটা আমরা বলি, শিলিগুড়ি করিডোরকে বলা হয়, যা উত্তর পূর্ব ভারতের সাথে বাকি শহরকে, মানে বাকি হচ্ছে ভারতকে আমাদের সাথে যুক্ত করেছে আর কি। তো শিলিগুড়ি করিডোর, এই শিলিগুড়ি করিডোরটা হচ্ছে কি তোমার খুবই গুরুত্বপূর্ণ করিডোর, কারণ এটা হচ্ছে কি আমাদের উত্তর পূর্ব ভারতের সাথে বাকি শহরগুলোকে কি করেছে, যুক্ত করে রেখেছে। এবার আর একটা জিনিস আলোচনা না করলেই নয়, কারণ এটা বারবার পরীক্ষায় আসে, সেটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা। এই যে কর্কটক্রান্তি রেখার কথা আমরা আলোচনা করছি, এই কর্কটক্রান্তি রেখা তোমরা জানো যে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা পশ্চিমবঙ্গের 5টি জেলার উপর দিয়ে গেছে। এই জেলাগুলোর নামগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, পরীক্ষায় দেয় আর কি। পরীক্ষা এভাবেই দেয় যে নিম্নলিখিত কোন জেলাটির উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, আবার উল্টো দিক থেকেও দেয় যে পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে তোমার নিম্নলিখিত 4টির মধ্যে কোন জেলার মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ মনে রাখার সহজ হিসাব, P হচ্ছে N। ওকে, এটা মনে রাখতে পারো। পি মানে পুরুলিয়া, তারপরে 3টে বি, একটা বাঁকুড়া, একটা ওয়েস্ট বর্ধমান, একটা ইস্ট বর্ধমান, আর এন মানে হচ্ছে নদিয়া। ঠিক আছে, মানে তোমরা বর্ধমান মানে ইস্ট ওয়েস্ট দুটো চলে আসছে, যেহেতু পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, এইভাবে তোমরা মনে রাখতে পারো। এবং নদিয়ার কৃষ্ণনগর শহরের উপর দিয়ে গেছে, এটাও পার্টিকুলারলি তোমরা মনে রাখবে। ঠিক আছে, এই জায়গা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। আমি যেগুলো বলছি যে এই জায়গা থেকে প্রশ্ন আসে, এগুলো কিন্তু হালকাভাবে নেওয়ার দরকার নেই। ঠিক আছে, এগুলোকে কিন্তু হালকাভাবে নেওয়ার কোনো মতেই দরকার নেই, কেননা এই জায়গাগুলো থেকে যেগুলো বলছি সেগুলো কিন্তু তোমরা মনে রাখবে এখান থেকে। তো সেখানে হচ্ছে কি তোমার এই জিনিসগুলো হচ্ছে কি তোমরা মনে রাখবে, এবং এই জিনিসগুলো হচ্ছে কি গুরুত্ব দিয়ে দেখবে, কারণ এইগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এবার দেখো আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এবার হচ্ছে কি যে জিনিসটা তোমাদেরকে বলার সেটা হচ্ছে কি ভূপ্রকৃতি আর কি, আমাদের ভূপ্রকৃতি কেমন সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। যদি ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করতে হয়, তাহলে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে মূলত 3টি ভাগে ভাগ করা হয়। একটা দেখতে পাচ্ছ যে উত্তরের পার্বত্য অঞ্চল, দ্বিতীয় হচ্ছে কি পশ্চিমবঙ্গের মালভূমি এবং রাঢ় অঞ্চল, এবং আর একটা রয়েছে কি দেখো গাঙ্গেয় সমভূমি ও ডেল্টা অঞ্চল। ঠিক আছে, এই 3টে অঞ্চলের নাম তোমরা মনে রাখবে। আমি জানি যে তোমাদের সবার থিওরি পড়তে একটু অ্যালার্জি আছে, তাই না, কারণ থিওরি সবাই পড়তে চায় না, তো কিছু করার নেই, আমাদেরকে জাস্ট এইভাবেই পড়ে নিতে হবে। তো উত্তরের পার্বত্য অঞ্চল যেটা রয়েছে, এটাকে আমরা মূলত হচ্ছে কি হিমালয়ের অংশ বলে মনে করি। তিস্তা নদী এই অঞ্চলকে 2টি অংশে ভাগ করে দিয়েছে, উত্তরের পার্বত্য অঞ্চলকে, একটা পশ্চিম অঞ্চল, একটা আছে পূর্ব অঞ্চল।
যেটা পশ্চিম অংশ সেটা সিংহলীলা পর্বতশ্রেণীর অবস্থিত, এবং পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ যেটা সান্দাকফু প্রায় 3636 কিলোমিটার মিটার হচ্ছে কি উচ্চতা, এবং তার পাশাপাশি দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ তার নাম কি পাউলাড এখানে আছে। আমাদের দার্জিলিং হিমালয়ের বিখ্যাত হচ্ছে কি পাহাড়, তার নাম কি টাইগার হিল, এটা আমরা সবাই নাম জানি। এটাও কিন্তু এই পশ্চিম অংশেরই অন্তর্ভুক্ত অংশ। পূর্ব অংশ যেখানে রয়েছে এখানে কালিম্পংয়ের জেলা অবস্থান করে। এর সর্বোচ্চ শৃঙ্গ কি তোমার হচ্ছে কি ঋষিলা, এবং আলিপুরদুয়ারের বক্সা জয়ন্তী পাহাড়ে এখানে দেখা যায়। তাহলে এই দুটো নাম তোমরা মনে রাখবে। উত্তরের পার্বত্য অঞ্চলের দুটো অংশ, যেটা তিস্তা নদী দুটো অংশতে ভাগ করেছে, পশ্চিম অঞ্চল পূর্ব অংশ। এই পশ্চিম অংশতে কি কি দেখা যায় এবং পূর্ব অংশতে কি কি দেখা যায় মনে রাখতে হবে। এবারে দেখো পশ্চিমের মালভূমি এবং রাঢ় অঞ্চল, ওয়েস্টার্ন প্লেটো এবং রাঢ়। তো এখানে দেখো এটি মূলত ছোটনাগপুর মালভূমিরই কিন্তু অংশ, এবং এখানে আমরা লাল ল্যাটেরাইট প্রকৃতির মৃত্তিকা লক্ষ্য করি। কেমন? তাহলে পশ্চিমের যে মালভূমি বা রাঢ় অঞ্চল এটা ছোটনাগপুর মালভূমিরই একটা অংশ, এবং তার সাথে তোমরা যেটা ভূপ্রকৃতি মনে রাখবে, এই পশ্চিমবঙ্গের রাঢ়ভূমি বা রাঢ় অঞ্চল, ঠিক আছে, মালভূমি বা রাঢ় অঞ্চল, এটা হচ্ছে কি তোমার লাল ল্যাটেরাইট মাটি দিয়েই তৈরি হয়েছে। এবং এখানে গুরুত্বপূর্ণ রয়েছে দেখো পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম। তো পুরুলিয়া এখানে সর্বোচ্চ পাহাড় অযোধ্যা হিল, তোমরা অনেকে নিশ্চয় অযোধ্যা ঘুরতে গেছো, ঠিক আছে, যার সর্বোচ্চ শৃঙ্গ নাম কি না তোমার গড়াবুরু, ঠিক আছে, গড়াবুরু, এবং এটা প্রায় 677 মিটার উচ্চতা আর কি। এবং তোমরা জানো যে পাঞ্চেত এবং বাঘমুন্ডি পাহাড়ও এখানে আমরা লক্ষ্য করি পুরুলিয়াতে। এটাও তোমাদের বাড়ি যদি কারোর ওইদিকে হয় তোমরা অনেক ভালো জানো। তবে আমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এই নামগুলো কিন্তু জানতে হবে যে কোথায় কোনটা রয়েছে, এটা কিন্তু পরীক্ষায় পড়ে। বাঁকুড়াতে তোমরা জানো শুশুনিয়া রয়েছে এবং বিহারীনাথ রয়েছে, তাই না? শুশুনিয়া, বিহারীনাথ এটাও অনেকে আমরা ভ্রমণ করেছি। তো এখানে বিহারীনাথ পাহাড় কোথায় রয়েছে এটাও পরীক্ষা আসতে পারে, শুশুনিয়া কোথায় রয়েছে এটাও আসতে পারে। লোকালি তোমরা হয়তো সবাই জানো, যাদের দূরে দূরে বাড়ি তোমরা মনে রাখবে, এগুলো পরীক্ষায় কিন্তু পড়ে। এবার দেখো বীরভূম। বীরভূম যেটা হচ্ছে কি তোমার বক্রেশ্বর, বীরভূমের বক্রেশ্বর তোমরা জানো উষ্ণ প্রস্রবণ রয়েছে। আর একটা রয়েছে মামাভাগ্নে পাহাড়, এখানে অবস্থান করে। দেখো যতটা সংক্ষেপে করা যায় ততটা সংক্ষেপে কিন্তু করে দেওয়া হয়েছে, খুব বেশি হিজিবিজি জিনিস কিন্তু এখানে ঢুকানো নেই। তোমরা বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ বীরভূমের নাম মনে রাখবে, মামাভাগ্নে পাহাড় সেটাও বীরভূমের নাম মনে রাখবে। চলো এবার হচ্ছে গাঙ্গেয় সমভূমি ও ডেল্টা। দেখো এখানে গাঙ্গেয় সমভূমি এবং ডেল্টা অঞ্চলে বরেন্দ্রভূমি, দিয়ারা, তাল, ঠিক আছে, এই তিনটে অংশতে ভাগ থাকে। বরেন্দ্রভূমি যেটা রয়েছে মালদহ ও দুই দিনাজপুরের প্রাচীন পলিমাটি অঞ্চল। দিয়ারা যেটা রয়েছে মালদহ জেলার উর্বর নবীন পলিমাটি অঞ্চল। আর তাল যেটা রয়েছে কোচবিহার ও জলপাইগুড়ির নিচু জলাভূমি অঞ্চল। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের গাঙ্গেয় সমভূমি এবং ডেল্টা অঞ্চলের তিনটে ভাগ। বরেন্দ্রভূমি মানে তোমরা মনে রাখবে মালদহর নাম মনে রাখবে, এবং তার সাথে দুই দিনাজপুর মানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এবং সেখানে আমরা পলিমাটি অঞ্চল দেখতে পাই। আর দিয়ারা যেটা হচ্ছে মালদহ জেলার উর্বর যে নবীন পলিমাটি অঞ্চল সেটাকে আমরা বলছি দিয়ারা। আর তাল যেটা রয়েছে দেখো কোচবিহার এবং জলপাইগুড়ি নিচু জলাভূমিগুলোকে আমরা তাল বলে থাকি, ঠিক আছে। এবারে আমরা চলে আসি আমাদের পশ্চিমবঙ্গের নদ নদীর হচ্ছে কি তোমার ইনফরমেশন। নদ নদী যদি আমরা দেখি তাহলে আমাদের পশ্চিমবঙ্গের নদীগুলোকে প্রধানত তাদের প্রবাহের দিক অনুযায়ী আমরা ক্লাসিফাই করে থাকি, আমরা ভাগ করে থাকি। তার মধ্যে রয়েছে দেখো গঙ্গা নদী, উত্তরবঙ্গের কিছু নদী রয়েছে, এবং হচ্ছে কি আমাদের পশ্চিমের তোমার মালভূমির নদী রয়েছে এবং সুন্দরবনের নদী রয়েছে। এই যে চারটা ভাগে ভাগ বললাম তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের গঙ্গা নদী। এটা তোমরা জানো যে গঙ্গা মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের কাছে দুটি শাখায় কিন্তু ভাগ হয়ে গেছে। একটা ভাগ পদ্মা নামে পরিচিত যেটা বাংলাদেশে প্রবেশ করে, আর একটা ভাগ হচ্ছে ভাগীরথী হুগলি নামে পরিচিত যেটা পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে একদম শেষে গিয়ে আমাদের বঙ্গোপসাগরে মিট হয়েছে, তাই না? তো এই জন্য গঙ্গা খুব গুরুত্বপূর্ণ নদী আমাদের। এটা মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের কাছে দুটি শাখায় ভাগ হয়ে পদ্মা নামে এবং একটা ভাগীরথী হুগলি নামে পরিচিত আর কি। তাহলে পদ্মা বাংলাদেশে প্রবেশ করে যায়, আর ভাগীরথী হুগলি যেটা আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। এটা কিন্তু তোমরা
কেয়ারফুলি মনে রাখবে, ঠিক আছে? যে জিনিসগুলো বলছি গল্পের ছলে মনে রাখবে। এবারে আমাদের যেহেতু এই যে বললাম মুর্শিদাবাদের কাছে ধুলিয়ানে ভাগ হচ্ছে, তার আগে ফারাক্কা ব্যারেজ আমরা তৈরি করেছি 1975 সালে। তো কি করা হয়েছে না, গঙ্গা থেকে ভাগীরথীতে জল সরিয়ে এনে কলকাতা বন্দরে সচল রাখার জন্য, যাতে কলকাতা বন্দর সচল করা যায়। মানে ব্যারেজ হচ্ছে কি আমরা একটা প্রপার ডাইরেকশন দিতে পারি নদীর জলটা কোন দিকে যাবে, এবং তার পাশাপাশি শুধু তাই নয়, তাকে আমরা কৃষিকাজে লাগাতে পারি, তাকে আমরা বিদ্যুৎ তৈরি করার জন্য ব্যবহার করতে পারি। তো যাই হোক, এখানে ফারাক্কা ব্যারেজটাকে আমরা মূলত কলকাতা বন্দরে যাতে তোমার জলের পরিমাণ সঠিক থাকে, তাই জন্য আমরা এই ফারাক্কা ব্যারেজ তৈরি করেছি, নির্মাণ করেছি 1975 সালে। এবার উত্তরবঙ্গের নদীর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে তিস্তা, মহানন্দা, তোরসা এবং হচ্ছে তোমার কালজানি এবং রায়ডাক। এই যে তিস্তা নদী, এটা সিকিমের জেমু হিমবাহ থেকে তৈরি হয় এবং সেটা উত্তরবঙ্গের জীবনরেখা এবং বাংলার ত্রাসও আমরা বলে থাকি এই তিস্তা নদীকে, তাই না? বাংলার ত্রাস আমরা বলে থাকি। মানে কোনো কারণে যদি এই নদী জলপ্লাবিত হয়ে যায় না, তাহলে তার তোমার হচ্ছে কি যে এলাকায় যে সমস্ত শহরগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেস্তে যেতে পারে, ঠিক আছে? তোমরা জানো উত্তরবঙ্গে এই কয়েক বছর আগে কি অবস্থা হয়েছিল। যাই হোক, মহানন্দা যেটা হচ্ছে দেখো দার্জিলিংয়ের মোহালধিরাম পাহাড় থেকে উৎপন্ন এবং এটি উত্তরবঙ্গের দীর্ঘতম নদী। তোরসা তিব্বতের চুম্বি উপত্যকা থেকে উৎপন্ন, এটি এর তীরে কোচবিহার শহর অবস্থান করে। কালজানি এবং রায়ডাক এটা সংকোচ হলো পশ্চিমবঙ্গের পূর্বতম নদী, যেটা অসম পর্যন্ত বিস্তৃতি লাভ করে। এবারে পশ্চিমবঙ্গের মালভূমির যদি নদী আমরা দেখি, তাহলে এই নদীগুলো মূলত বৃষ্টি জলে পুষ্ট থাকে, দেখবে গ্রীষ্মকাল হলে শুকিয়ে যায় আর কি, হ্যাঁ। এবং দামোদর, একে আমরা বাংলার দুঃখ বলি আমরা। বর্তমানে ডিভিসির কারণে বন্যা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করেছি, মানে দামোদর ভ্যালি কর্পোরেশন তৈরি করা হয়েছে দামোদর নদীর উপরে, যার কারণে আগে আমরা বাংলার দুঃখ বলতাম, কিন্তু বর্তমানে আমরা অনেকটাই এটাকে নিয়ন্ত্রণে রেখেছি আর কি। এটি ঝাড়খণ্ডের খামারপাত পাহাড় থেকে উৎপন্ন। ময়ূরাক্ষী, এটা তিলপাড়া ব্যারেজ এই নদীর উপর তৈরি করা হয়েছে, এবং কংসাবতী সুবর্ণরেখা এটা দক্ষিণ পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ নদীর মধ্যে পড়ছে। এবারে সুন্দরবনের নদী যদি আমরা দেখি, তাহলে কি দেখতে পাবো, এই নদীগুলো জোয়ার ভাটায় পুষ্ট এবং লবণাক্ত হয়। প্রধান নদী যদি আমরা দেখি, এখানে মাতলা, গোসাবা, সপ্তমুখী, পিয়ালি, রায়মঙ্গল, হ্যাঁ। মাতলা নদীকে সুন্দরবনের আতঙ্ক আমরা বলে থাকি, ঠিক আছে? মাতলা নদী এটা কিন্তু সুন্দরবনের আতঙ্ক। যাই হোক, তাহলে এই হচ্ছে কি আমাদের পশ্চিমবঙ্গের নদ নদীর ইনফরমেশন, এগুলো মনে রাখবে। আচ্ছা, তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ যে সুন্দরবন অঞ্চল, ঠিক আছে, এটি বিশ্বের বৃহত্তম বদ্বীপ এবং বৃহত্তম হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। ওকে, এবার আমরা ভালো করে যদি লক্ষ্য করি, তাহলে 1900 হচ্ছে কি তোমার 87 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ আমরা ভালো করে যদি লক্ষ্য করি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ আমরা লক্ষ্য করি। দেখো, তাহলে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সাইটের মধ্যে এটা পড়ছে, এবং 2019 সালে রামসার সাইট হিসাবে মর্যাদা পায়। রামসার সাইট তোমরা জানো দেখো, রামসার সাইট মানে যেখানে জলাভূমি অঞ্চলগুলোকে রামসার অঞ্চল বলা হয়, ঠিক আছে? এদেরকে আলাদা করে স্ট্যাটাস দেওয়া হয়েছে। তো এই তোমার হচ্ছে কি রামসার সাইট। ওকে, এখানে হচ্ছে কি তোমার সুন্দরী গাছের প্রাধান্য দেখা যায়, যার শ্বাসমূল এবং ঠেসমূল দেখা যায়। আচ্ছা, এর পাশাপাশি হচ্ছে কি তোমার যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা কি দেখতে পাবো না, তোমার এখানে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ সান্দাকফু এবং মালভূমির সর্বোচ্চ সিংহ গর্গাবুরু যেন গুলিয়ে না যায়, ঠিক আছে? এটা আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ সান্দাকফু, আর মালভূমি হচ্ছে গর্গাবুরু, এটা মনে রাখবো, একটু আগেও আমি বললাম। এবার দেখো, তিস্তা নদীর ডান তীরের অংশকে আমরা তরাই এবং বাম তীরের অংশকে আমরা ডুয়ার্স বলে থাকি। ওকে, তো এটাও তোমরা মনে রাখবে, এটাও কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে? এবার দেখো, এখানে কি বলছে যে তোমার বাম তীরের যে ডুয়ার্স আমরা বলে থাকি, এটা মনে রাখবে, কারণ
এই যে তরাই এবং ডুয়ার্স দুটো অঞ্চল নামে পরিচিত। তাহলে তিস্তা নদীর ডান দিকের অংশকে মনে রাখবে তরাই, এটা কিন্তু পিএসসির পরীক্ষার প্রশ্ন, হ্যাঁ। আর বাম তীরের অংশকে আমরা ডুয়ার্স বলি। কারণ দেখো এখান থেকে প্রায় কিন্তু প্রশ্ন আসে বলে আমি লিখে দিয়েছি, মেনশন করে দিয়েছি যে হ্যাঁ এখান থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসে। এবার দেখো সাধারণত পরিচিতি যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো, যেমন ভারতের অবস্থান, হ্যাঁ ভারতের অবস্থান এবং হচ্ছে কি বিস্তার পরীক্ষার সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। তো প্রথম কথা হচ্ছে কি আমরা উত্তর দক্ষিণে মানে ভারত উত্তর দক্ষিণে প্রায় 3214 কিলোমিটার, আর পূর্ব পশ্চিমে প্রায় হচ্ছে কি তোমার 2933 কিলোমিটার। ওকে, তাহলে বিস্তৃত থাকে। এবার সীমান্ত যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো, ভারতের স্থল সীমানা প্রায় 15,200 কিলোমিটার। আর তারপর হচ্ছে কি দীর্ঘতম হচ্ছে কি তোমার, তাই দীর্ঘতম হচ্ছে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে বাংলাদেশের সাথে, এবং ক্ষুদ্রতম হচ্ছে আফগানিস্তানের সাথে। ওকে, তো এটা এটা মনে রাখতে হবে। এবারে স্ট্যান্ডার্ড টাইম যদি আমরা দেখি আমাদের ভারতের, তাহলে ভারতের প্রমাণ সময় 82°30'। আর পূর্ব দ্রাঘিমাংশ অনুযায়ী গণনা করা হয়, এটি উত্তরপ্রদেশের মির্জাপুরের, যেটা এলাহাবাদের কাছে উপরিতে গেছে। এটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। তো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাও আমাদেরকে মনে রাখতে হবে। হুম, এটা কিন্তু মনে রাখতে হবে। দেখো এবার কি, আচ্ছা তোমাদের মানে ভালো লাগছে তো, একটু জানাও তোমরা ভালো লাগছে কিনা, তোমরা জানাও। তাহলে দেখো, তাহলে কি বললাম, ভারতের প্রমাণ সময় মনে রাখবে যে 82°30', পূর্ব দ্রাঘিমাংশ অনুযায়ী। আর এটা আমাদের মির্জাপুর, যেটা এলাহাবাদের উপর দিয়ে, এটা আমাদের প্রায় গ্রিনিচ সময় থেকে 5 ঘন্টা 30 মিনিট কিন্তু এগিয়ে রয়েছে, 5 ঘন্টা 30 মিনিট। এবার উপকূল রেখা যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো না, ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখা প্রায় হচ্ছে কি 5,422 কিলোমিটার, ঠিক আছে। এবারে দ্বীপপুঞ্জ সহ যেটা হচ্ছে আন্দামান এবং নিকোবর, মোট উপকূল রেখা সেটা কত না, তোমার হচ্ছে কি 7,516.6 কিলোমিটার। এবার 9টি রাজ্যের সমুদ্র উপকূল রয়েছে, যার মধ্যে গুজরাটের উপকূল দীর্ঘতম এবং গোয়ার হচ্ছে ক্ষুদ্রতম। এটাও কিন্তু মনে রাখবে, ঠিক আছে, এটাও কিন্তু মনে রাখবে। এটা না না বুঝলে অসুবিধা আছে। চলো এবার দেখো, এবার আমরা কি দেখব, এবার আমরা দেখব যে ভূপ্রাকৃতিক বিভাগ। ভারতকে মূলত 6টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায়, তার মধ্যে 3টি নিচে দেওয়া হলো। এখানে আমরা বেসিক্যালি যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটাই দিয়েছি আমরা, ঠিক আছে। উত্তরের পার্বত্য অঞ্চল, যেটা হিমালয় একটি নবীন ভঙ্গিল পর্বত, ঠিক আছে। এবং K2 তোমরা জানো, গডিন অস্টিন যেটাকে আমরা বলি, উচ্চতা প্রায় 8,611 মিটার। তো এটি কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থান করে এবং ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। যদিও এখানে আমরা এখন বর্তমানে পাকিস্তান অকুপাই কাশ্মীর নামেও পরিচিত আর কি। তারপরে তোমরা কাঞ্চনজঙ্ঘা নাম শুনেছ সবাই, এটা উচ্চতা 8,586 মিটার। এটি হিমালয়ের অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, সিকিমে অবস্থান করে, সিকিম গেলে এটাকে দেখতে পাবে। এবার পাস যদি আমরা দেখি তাহলে জজিলা পাস, যেটা শ্রীনগরে, নাথুলা পাস সিকিমে, রোটাং পাস হচ্ছে হিমাচল। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। জজিলা পাস হচ্ছে শ্রীনগরের লেহতে অবস্থান করে, নাথুলা পাস সিকিমে গেলে তোমরা দেখতে পাবে, আর রোটাং পাস হচ্ছে হিমাচলে আমরা দেখতে পাই। এটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এটা মেনশনও করে দিয়েছি। এবারে দাক্ষিণাত্যের মালভূমি, দেখো এটি ভারতের প্রাচীনতম ভূখণ্ডের মধ্যে একটি ভূখণ্ড, এবং মূলত হচ্ছে কি আগ্নেয়গিরি এবং লাভা দ্বারা গঠিত হয়, ঠিক আছে, বেসাল রোক দ্বারা গঠিত হয়। এখানে মৃত্তিকা কেমন, এখানে রেগুর বা ব্ল্যাক সয়েল দেখা যায়। এই মাটিতে জলধারণ ক্ষমতা বেশি, এবং তুলো চাষটা এখানে চাষের জন্য আদর্শ। ওকে, আরাবল্লী এটি ভারতের তথা তোমার হচ্ছে কি বিশ্বের প্রাচীনতম ক্ষয়জাত পর্বত। এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। ওকে, গুরু শিখর, এটা মনে রাখবে। আর মরুভূমি অঞ্চল যদি আমরা দেখি, এটি থর মরুভূমি নামে পরিচিত। এটি মূলত আরাবল্লী পর্বতের অঞ্চল পশ্চিমে অবস্থান করে। লুনি, এটা হচ্ছে কি এটি মরু অঞ্চলের প্রধান নদী। এটি একটি অন্তর্বাহিনী নদী যা কচ্ছের রনে গিয়ে মিশেছে, ঠিক আছে। এটাও তোমরা কিন্তু মনে রাখবে, কেমন, এটাও কিন্তু মনে রাখবে, কারণ এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসে, ঠিক আছে। তাহলে কি কি জিনিস বললাম এখানে, তোমরা মরুভূমি, দাক্ষিণাত্য মরুভূমির কথা বললাম, তার পাশাপাশি হচ্ছে কি যেটা আমি বললাম সেটা হচ্ছে কি তোমার মনে রাখবে
আহ, সেটা হচ্ছে কি তোমার এখানে মরুভূমি অঞ্চলে আমরা লুনি, যেটি হচ্ছে কি তোমার মরুভূমির প্রধান নদী, আর অন্তর্বাহিনী নদী যা কচ্ছের রনে গিয়ে মিশেছে। এবার দেখো ভারতের জলবায়ু, এটা খুবই গুরুত্বপূর্ণ। জলবায়ু অঞ্চলটা হচ্ছে কি তোমার ভারতের ডাইভার্সিফাই, তোমরা জানো। এটা হচ্ছে কি দেখো ভারতের জলবায়ু মূলত মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত। মৌসুমী বায়ুর আগমন, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, বৃষ্টিপাত, শীতকালীন বৃষ্টিপাত, তামিলনাড়ুর উপকূল, এটা এই অ্যাঙ্গেলে আমরা পড়বো আর কি। তো তার মধ্যে মৌসুমী বায়ুটা আমাদের জলবায়ুর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। জুন মাসের প্রথম সপ্তাহে মৌসুমী বায়ু ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করে। একে আমরা মনসুন কি বলি, বাস্ট বা বলি থাকি, ঠিক আছে। আমরা কেরল উপকূলে মৌসুমী বায়ু হচ্ছে কি আগমন ঘটে, এবং আমাদের বৃষ্টিপাতের প্রায় ম্যাক্সিমামটা হচ্ছে কি এই মৌসুমী বায়ুর উপর কিন্তু ডিপেন্ডেন্ট করে থাকে, তাই না? দেখবে কোনো বছর আগে পিছিয়ে পরে হলে বৃষ্টিপাতের হচ্ছে কি তোমার সময় সময়ে পরিবর্তন ঘটে যায়। এবারে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, এটা ভারত তার মোট বৃষ্টিপাতের প্রায় দেখতে পাচ্ছ যে 75 থেকে 80% বায়ু এর প্রভাবে হয়ে থাকে। আর এবার আমরা কি দেখতে পাবো, এটা আমরা কি দেখতে পাবো দেখো, এর দুটি শাখা রয়েছে, আরব সাগরীয় শাখা এবং হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা। বৃষ্টিপাত কেমন হয়? মেঘালয়ের খাসি পাহাড়ের পাদদেশে অবস্থিত মৌসিমরাম বিশ্বের আর্দ্রতম স্থান। অন্যদিকে রাজস্থানের তোমার হচ্ছে কি জয়সলমীর অঞ্চলে ভারতের হচ্ছে শুষ্ক স্থান নামে পরিচিত। এবারে শীতকালীন বৃষ্টিপাত কেমন হয় না, ভূমধ্য সাগর থেকে আসা দুর্বল ঘূর্ণাবাতের হচ্ছে কি তোমার প্রভাবে বিশ্বের আর্দ্রতম স্থান নামে পরিচিত। অন্যদিকে আমরা রাজস্থানের হচ্ছে কি তোমার জয়সলমীর ভারতের শুষ্কতম স্থান নামে পরিচিত, এটাও কিন্তু মনে রাখবে, ঠিক আছে। জয়সলমীর এটা হচ্ছে শুষ্কতম স্থান, আর মৌসিমরাম যেটা হচ্ছে আর্দ্রতম স্থান। যদি মৌসিমরাম ঘুরতে যাও তাহলে দেখবে ওখানে কিন্তু মানে প্রচুর পরিমাণে হচ্ছে বৃষ্টি হয় আর কি, প্রায় সবসময় বৃষ্টি হয় বলে এটাকে আমরা আর্দ্রতম স্থানের তকমা দিয়েছি। এবারে শীতকালীন বৃষ্টিপাত কেমন হয় দেখো, ভূমধ্য সাগর থেকে আসা দুর্বল ঘূর্ণাবাতের কারণে শীতকালে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশে আমরা হালকা বৃষ্টিপাত দেখতে পাই, আর কাশ্মীরে তুষারপাত আমরা দেখতে পাই। এই জন্য আমরা এটাকে পশ্চিমী ঝঞ্ঝা বলে থাকি, ঠিক আছে। এটাও পরীক্ষায় কিন্তু এসেছে, পশ্চিমী ঝঞ্ঝা নামে কোনটি পরিচিত। এবারে তামিলনাড়ু উপকূলে এখানে বছরে দুবার বৃষ্টি হয়, একবার মৌসুমী বায়ুর আগমনে, একবার প্রত্যাবর্তনে, এটাও মনে রাখবে, ঠিক আছে। তামিলনাড়ু উপকূলে, কারণ ওই দিক দিয়ে তো ঢুকছে, এই যে আমরা বললাম প্রথমে যে মৌসুমী বায়ু যেটা হচ্ছে কি তোমার ঢুকছে এখানে যে কেরলের উপকূলে, তো সেক্ষেত্রে এখানে যখন ঢুকছে তখন একবার বৃষ্টি হচ্ছে, যখন বেরোচ্ছে মানে যখন মৌসুমী বায়ুটা বন্ধ হচ্ছে তখন কিন্তু একবার বৃষ্টি হচ্ছে, এই জিনিসটা আমরা দেখতে পাই। এবারে দেখো ভালো করে, এবারে মৃত্তিকা এবং স্বাভাবিক উদ্ভিদ। দেখো মৃত্তিকার নাম, বৈশিষ্ট্য এবং তার প্রধান ফসল যদি আমরা দেখি, ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে এলুভিয়াল সয়েল। এলুভিয়াল সয়েলটা দেখো, এলুভিয়াল সয়েল আমরা কেমন দেখতে পাবো। এলুভিয়াল সয়েল হচ্ছে, ভালো করে লক্ষ্য করো, যে ভারতের বৃহত্তম অংশ জুড়ে অবস্থান করে। প্রধান ফসল হচ্ছে কি ধান, গম, আখ, ঠিক আছে। ব্ল্যাক সয়েল বা কৃষ্ণ মাটি, এটা লাভা গঠিত, মহারাষ্ট্র, গুজরাটের বেশি তুলা এবং বাদাম দেখা যায়। ল্যাটেরাইট সয়েল, এটা হচ্ছে লৌহ সমৃদ্ধ, লাল রঙের হয়, পাহাড়ের ঢালে দেখা যায়। চা, কফি, কাজু বাদাম আমরা দেখতে পাই। মাউন্টেন হচ্ছে ফরেস্ট, এটি হিমালয়ের উচ্চতায় তৈরি হয়। পাইন, ফার, ওক, এগুলো আমরা লক্ষ্য করি, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু মনে রাখবে যে মৃত্তিকার নাম, বৈশিষ্ট্য এবং তাদের প্রধান শস্য আর কি কী রকম হয়। যেমন কৃষ্ণ মৃত্তিকাতে দেখো তুলো চাষ হয়, বাদাম হয়, এটা কিন্তু পরীক্ষায় দেয়, ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে। এবারে দেখো কৃষিকাজ, দেখো ভারতের কৃষিকে মূলত হচ্ছে কি বপন এবং কাটার সময়ের উপর ভিত্তি করে আমরা তিনটি ঋতুতে ভাগ করি। একটা খারিফ শস্য, একটা রবি শস্য, একটা হচ্ছে তোমার জায়েদ শস্য। দেখো খারিফ শস্য যেটা, সেটা হচ্ছে জুন জুলাই মাসে আমরা বপন করি, আর সেপ্টেম্বর অক্টোবর মাসে আমরা এটাকে ফসলটাকে তুলে ফেলি। এবং এটা নির্ভর করছে কার উপরে, এটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর উপর নির্ভর করছে। আর এই খারিফ শস্যগুলোর মধ্যে কি কি রয়েছে দেখো, ধান রয়েছে মানে রাইস, মেইজ মানে ভুট্টা, কটন মানে তুলো, পাট রয়েছে, চীনাবাদাম রয়েছে, এইগুলো সব হচ্ছে খারিফ শস্য। পরীক্ষায় প্রশ্ন দেয় যে নিম্নলিখিত কোনটি হচ্ছে খারিফ শস্যের উদাহরণ, ঠিক আছে। যদিও এগুলো দিয়ে থাকে যে এটা কোন কিসের জলবায়ুর উপর ডিপেন্ড করে, তাহলে দক্ষিণ পশ্চিম জলবায়ু মৌসুমী বায়ুর উপরে। এটা কোন মাসে বোনা হয়, জুন জুলাই মাসে বোনা হয়। কোন মাসে তোলা হয়, সেপ্টেম্বর অক্টোবর মাসে তোলা হয়। এই জায়গাগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে, একটু কেয়ারফুলি। কারণ দেখো আমি তো তোমাকে পুরো বই তুলে ধরিনি যে পুরো বইটা দিয়ে দিচ্ছি পুরো বইটা পড়ো, যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলোই দেওয়া হয়েছে। তারপরে মনে রাখবে যে রবি শস্য, ঠিক আছে, রবি শস্য সময়কাল কত, অক্টোবর নভেম্বর মাসে শীতের শুরুতে হয়, বোনা হয়, এবং মার্চ এপ্রিল মাসে কাটা হয়,
ঠিক আছে। গম, গম হচ্ছে দেখো গম, সরিষা, ছোলা, জব, মটর, এগুলো কিন্তু আমরা রবি শস্য নামে পরিচিত মনে করি। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের কিন্তু হচ্ছে কি দেখো, আমরা ক্লাসের পরে মক টেস্ট দিচ্ছি, তোমরা কিন্তু সবাই সাবমিট করছো না। বিশেষ করে কালকে জিওগ্রাফি দেওয়া ছিল, তোমরা কিন্তু হচ্ছে কি আমি দেখেছি 4জন মতন আমাকে স্ক্রিনশট পাঠিয়েছো, বাকি কিন্তু সবাই পাঠাও, তাই না? এগুলো কিন্তু কন্টিনিউ করো, যেগুলো যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হচ্ছে সেগুলো মেনটেন করো। আজকে যেমন যতটা আমি পড়াবো, তো সেখান থেকে কিন্তু মক টেস্ট দেবো, আজকেই দেবো, এবং আজকেই তোমরা হচ্ছে সাবমিট করবে, ঠিক আছে? এটা এটা কম্পালসারি, কম্পালসারি ফর অল, এটা মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে? না হলে কিন্তু প্র্যাকটিস মানে ভালো নাম্বার পেতে পারবে না বা প্রিলি পাস করতে পারবে না। আমি আগে থেকে বলে দিলাম, তোমরা যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, যা যা দেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু তোমাকে রেগুলার ভিত্তিতে করতে হবে, কেমন? চলো দেখো, এবারে জায়েদ শস্য কি কি রয়েছে। জায়েদ শস্য রয়েছে তোমার, যদি সময়কাল দেখি, মার্চ থেকে জুন মাসে আমরা এই তোমার হচ্ছে কি চাষ করে থাকি, এবং খারিফ এবং রবির শস্যের মাঝখানে এটাকে আমরা চাষ করে থাকি। তরমুজ, শসা, শাকসবজি হচ্ছে কি তোমার এই জায়েদ শস্যের উদাহরণ। চলো, এবার হচ্ছে কি আমরা এই এইখানে পর্যন্ত আমরা শেষ করব আজকে, ঠিক আছে? কারণ মক টেস্ট থাকবে, যেহেতু বেসিক দিলে চাপ হয়ে যাবে তোমাদের। তো গুরুত্বপূর্ণ কৃষি বিপ্লব যদি আমরা দেখি, তাহলে কি দেখতে পাবো? তাহলে আমরা দেখতে পাবো যে সবুজ বিপ্লব, যেটা হচ্ছে কি তোমার 1960-এর দশকের শুরু। MS স্বামীনাথন হলেন ভারতের সবুজ বিপ্লবের জনক। ধান, গম, ঠিক আছে, উৎপাদনে অভাবনীয় সাফল্য আমরা দেখতে পাই। শ্বেত বিপ্লব, এটা দেখো দুগ্ধ উৎপাদনের সাথে যুক্ত, ডক্টর ভার্গিস কুরিয়েন এর জনক, ঠিক আছে, এই শ্বেত বিপ্লবের। হলুদ বিপ্লব যেটা রয়েছে, তৈলবীজ উৎপাদন বৃদ্ধি। গোলাপি বিপ্লব যেটা রয়েছে, পেঁয়াজ এবং চিংড়ি উৎপাদনের সাথে যুক্ত। এবং রজত বা সিলভার রিভলিউশন, যেটা ডিম এবং পোল্ট্রি। এখান থেকে কিন্তু একটা পরীক্ষা প্রশ্ন থাকে যে কোন রিভলিউশন বা কোন হচ্ছে কি তোমার কি বলে, কোন হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি জনক কার সাথে যুক্ত, সেটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয়, ঠিক আছে? তাহলে এই জায়গাটা আমাদেরকে ভালো করে হচ্ছে কি পড়তে হবে। সবুজ বিপ্লব কার সাথে যুক্ত, শ্বেত বিপ্লব কার সাথে যুক্ত, হলুদ বিপ্লব কার সাথে যুক্ত, ঠিক আছে, গোলাপি বিপ্লব, রজত বিপ্লব। তাহলে এইগুলো আমি আর বেশি তোমাদেরকে আজকে দেখাচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে সামারাইজ করে দিচ্ছি। এইগুলো পড়বে তোমরা, এবং এখান থেকে তোমাদের মক টেস্ট থাকবে, তোমরা দেবে। কারণ একদিনে পুরোটা আমি চাইছি না কভার করতে, কারণ তোমাদের চাপ হয়ে যাবে। তাহলে আমরা কি কি পড়লাম একটু জাস্ট সামারাইজ করে দিচ্ছি। দেখো, অবস্থান সীমানা আমাদের পশ্চিমবঙ্গের, ঠিক আছে, কর্কট ক্রান্তি রেখা আমাদের পশ্চিমবঙ্গের 5টি জেলার উপর দিয়ে গেছে। সেই 5টি জেলার নাম, একটা হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান, ইস্ট বর্ধমান, নদিয়া। তারপরে আমরা দেখলাম যে আমাদের ভূপ্রকৃতি, উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিমের মালভূমি, রাঢ় অঞ্চল, ওকে, গাঙ্গেয় সমভূমি, ডেল্টা অঞ্চল, ঠিক আছে। নদ নদী আমরা দেখতে পাই, গঙ্গা নদী। পশ্চিমবঙ্গের নদী হচ্ছে কি দেখো, তিস্তা, মহানন্দা, তোরসা, ঠিক আছে। পশ্চিমবঙ্গের মালভূমির নদীগুলো কি কি রয়েছে, সুন্দরবনের নদীগুলো কি কি রয়েছে। সুন্দরবন অঞ্চলটাকে স্পেসিফিক্যালি আমরা আলাদা করে রেখেছি, কারণ এখানে সুন্দরী গাছ বা শ্বাসমূল দেখা যায়, ম্যানগ্রোভ অঞ্চল দেখা যায়, বৃহত্তম বদ্বীপ অঞ্চল, তাই না? রামসার সাইট নামে পরিচিত, ওয়ার্ল্ড হেরিটেজে রয়েছে এখানে, ইউনেস্কোর সাইটে। তারপরে হচ্ছে কি তোমার এখানে সাধারণ পরিচিতি আমরা লক্ষ্য করলাম, আমাদের কি কি সীমানা কার সাথে রয়েছে ভারতের। তার পাশাপাশি ভূপ্রকৃতির সঙ্গে আমরা উত্তরের হচ্ছে পার্বত্য অঞ্চল, দক্ষিণের মালভূমি, মরুভূমি অঞ্চল, সেই সাথে হচ্ছে কি ভারতের জলবায়ু, ঠিক আছে, ভারতের জলবায়ু রয়েছে। এবং তার সাথে হচ্ছে কি জলবায়ুর সাথে আমরা দেখলাম যে মৃত্তিকার সাথে কি কি ফসল চাষ করা হয়, এবং সেই ফসলগুলোকে আমরা 3টি ক্যাটাগরিতে ভাগ করলাম। একটা হচ্ছে কি তোমার রবি শস্য, খারিফ শস্য এবং জায়েদ শস্য। সেই সঙ্গে প্রত্যেকটা রিভলিউশনগুলো আমরা দেখলাম, যে সবুজ বিপ্লব হচ্ছে কি আমরা আমাদের কৃষি বিপ্লব নামে পরিচিত। শ্বেত বিপ্লব হচ্ছে কি আমরা দেখলাম অপারেশন ফ্লাড, দুগ্ধ উৎপাদন। তারপর হচ্ছে কি তোমার এখানে আমরা দেখলাম যে হলুদ বিপ্লব, যেটা তৈলবীজ উৎপাদনের জন্য। গোলাপি হচ্ছে পেঁয়াজ এবং চিংড়ি। রজত বা সিলভার, যেটা হচ্ছে কি তোমার ডিম এবং পোলট্রি। এবং স্বামীনাথন সবুজ বিপ্লবের জনক আমাদের ভারতের, ডক্টর ভার্গিস কুরিয়েন এর হচ্ছে কি শ্বেত বিপ্লবের জনক, ঠিক আছে। এটা পরীক্ষা এগুলো পড়ে এতটা পর্যন্ত তোমাদের থাকলো। এটা থেকে আজকে মক টেস্ট থাকবে, তোমরা মক টেস্টগুলো কেয়ারফুলি মেনটেন করবে, ঠিক আছে, দেবে। আমি এবং তোমাদেরকে বলে দিচ্ছি, যা যা পড়ালাম এখান থেকেই মানে তোমার মক টেস্টে কোশ্চেন দেবো, এবং এতটা দূর পুরোটা দেবো না, এতটা দূর, ঠিক আছে। আশা করি এই ক্লাসটি তোমাদেরকে ভালো লেগেছে, তাই তো? এবং আমাদের পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, তখন আমরা জিওগ্রাফির যেদিন জিকে ক্লাস যেদিন থাকবে, সেদিন আমরা বাকি জিওগ্রাফির পোর্শনটা আলোচনা করব, কারণ আরও অনেক জিনিস আছে, একদিন করলে তোমাদের চাপ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে।
কি গো, একটু রিপ্লাই করে জানাও কেমন লেগেছে আজকে ক্লাসটা। কি গো, বাকিরা বলো, অঙ্কন বাদে বাকিরা যারা ক্লাস করছো বলো। ওকে, ঠিক আছে, তাহলে এতটাই থাকলো, তোমরা লেফট